গল্পকরণে আপনারা শুনছেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাই ওয়ার প্রতিশোধ। আজকে তৃতীয় পর্ব। ধীরে ধীরে উঠে বসলাম। সঙ্গে সঙ্গে চক্কর দিয়ে উঠল মাথা। মনে হলো আবার জ্ঞান হারাবো। চোখ বন্ধ করে কিছুক্ষণ বিশ্রাম নেবার পর ভালো বোধ করলাম কিছুটা। সুস্থতা ফিরে পাওয়ায় হাতিগুলোর কথা ভাবলাম। দুটোকে খতম করেছি, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এক দাঁতওয়ালাটা চাঁদের আলোয় হাঁটু কেড়ে বসে থাকতে দেখেছি। ওটাকে মারা গেছে নাকি বিশ্রাম নিচ্ছে? হামাগুড়ির ভঙ্গিতে উঁচু হলাম একটু। মাটি হাতড়ে আমার রাইফেল খুঁজে বের করলাম। সাবধানে লোড করলাম ব্যারেল। তারপর হামাগুড়ি দিয়ে কাছে গেলাম প্রাণীটার। এবার ওর চোখ দেখতে পাচ্ছি চাঁদের আলোয়, খোলা, কিন্তু দৃষ্টি খোলা হয়ে আছে। আর একটু কাছে গেলাম আমি, কিন্তু হাতির চোখের পাতা নড়ল না। নড়ল না বিশাল দেহটাও। সুর, কান, লেজ সবই স্থির হয়ে আছে। বুঝতে পারলাম মারা গেছে প্রাণীটা। রাইফেল নামালাম না। নিশ্চিত হবার জন্য কাছে গিয়ে লাথি দিলাম অতিকায় দেহটাতে। কোনো প্রতিক্রিয়া হয় কি না লক্ষ্য রাখলাম। এক চুলও নড়ল না প্রাণীটা। আর কোনো সন্দেহ নেই, সত্যি মারা গেছে। আমার এলোমেলো গুলি বর্ষণে নাকি গাছের সঙ্গে মাথার সংঘর্ষে মগজের রক্তক্ষরণে মরেছে তা জানতে পারিনি আজও। কিন্তু যাই হোক, মারা গেছে ওটা। হাঁটুমোড়ে রাজকীয় এক ভঙ্গি নিয়েছে শেষ নিঃশ্বাস ত্যাগ করবার আগে। অদ্ভুত সে ভঙ্গি। মৃত্যুর এমন শান্ত, সমাহিত আর গর্বিত রূপ আর কখনো দেখিনি। অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখলাম এই দৃশ্য। অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি স্রষ্টাকে, এখনো শ্বাস ফেলছি বলে। শরীর অবশ্য খারাপ লাগছে বেশ। বাকি দুটো হাতির মৃতদেহ পরীক্ষা করার শক্তি বা আগ্রহ পেলাম না। খোঁড়াতে খোঁড়াতে রওনা হলাম ক্যাম্পের দিকে। পথে আর কোনো বিপদ ঘটল না। একসময় নিরাপদে পৌঁছে গেলাম ওখানে। কুলিরা এখনো ঘুমিয়ে আছে, ওদেরকে আর জাগালাম না। ব্র্যান্ডি খেলাম, তারপর জামাকাপড় খুলে শুয়ে পড়লাম কম্বল মুড়ি দিয়ে। ঘুমিয়ে গেলাম নিমিষে। যখন ঘুম ভাঙল সূর্য উঠে গেছে। চোখ খোলার পর অস্বাভাবিক একটা অনুভূতি হলো। মনে হলো যেন স্বপ্নের মধ্যে ঘটেছে গত রাতের ঘটনা। কিন্তু মাথা ঘোরাবার চেষ্টা করতে ফিরে এলাম বাস্তবে। ঘাড় আর মুখের এক পাশ রাইফেলের বাটের আঘাতে আড়ষ্ট হয়ে আছে। নড়াচড়ার ফলে ব্যথায় কোকিয়ে উঠলাম। কয়েক মিনিট নিঃসাড়ে শুয়ে রইলাম ধাতস্থ হবার জন্য। এই ফাঁকে নজর বোলালাম আমার সঙ্গীদের অবস্থা দেখার জন্য। বেশ ঠান্ডা পড়েছে আজ। শুকনো কাঠ জড়ো করে ক্যাম্পের মাঝখানে অগ্নিকণ্ড জ্বেলেছে কুলিরা। চাদর মুড়ি দিয়ে তার পাশে বসে আছে গুবো আর এক কলি। আমি এখনো ঘুমিয়ে আছি ভেবে নিশ্চিন্ত মনে কথা বলছে দুজনে। কান পাতলাম ওরা কি বলে শোনার জন্য। গুবোকে বলতে শুনলাম, হাতির পিছে তাড়া করতে করতে বিরক্ত হয়ে গেছে সে। মাকুমাজন দক্ষ শিকারী, তাতে সন্দেহ নেই, কিন্তু তার মাথা সম্ভবত গোলমাল আছে। পাগল না হলে খামোকা কোনো শিকারের পিছনে এভাবে লেখে থাকে কেউ? বোঝাই তো যাচ্ছে হাতিগুলো নাগালে পাওয়া যাবে না। এত চেষ্টা করেও ওগুলোর ধারে কাছে ভিড়তে পারছে না ওরা। নিশ্চয়ই জাদু টাদু কাজ করছে এর মাঝে। মাকুমাজানের মাথা ঠিক নেই, চোখের সামনে এসব চিহ্ন দেখতে পাচ্ছে না। তাই বলে তার পাগলামিকে বাড়তে দেয়া যায় না। মন্ত্রপত হাতি ধাওয়া করতে গিয়ে প্রাণ দেবে নাকি ওরা? গোবো জানালো, আমার এই পাগলামি থামানোর সিদ্ধান্ত নিয়েছে সে। মাথা ঝাঁকিয়ে ওর সঙ্গে একমত হলো ওর সঙ্গী। তারও ধারণা মাকুমাজান অপ্রকৃতস্থ হয়ে পড়েছেন। জীবন সংশয়ে বিপদ দেখা দেবার আগেই কিছু একটা করা প্রয়োজন। পরে হয়তো দেরি হয়ে যাবে। ওয়াম্বের এই রাজ্যে মোটেই পছন্দ নয় ওর। সবখানে অশুভ আত্মারা ঘুরে বেড়াচ্ছে। রাত নামলেই শুরু হয় তাদের উৎপাত। এই তো কাল রাতেই ভয়াল এক মায়াজাল সৃষ্টি করেছিল তারা। মনে হয়েছিল গোলাগুলি চলছে কোথাও। আমিও শুনেছি তো, বলল গোবো। নিশ্চয়ই ভূতের কারসাজি। উফ, পাগলা মালিককে কিভাবে যে বোঝাই। গোবো, জলদ গম্ভীর স্বরে ডেকে উঠলাম।
আবল তাবল কথা বন্ধ করে আমাকে একটু কফি দেবে? চমকে উঠে আমার দিকে তাকালো দুই কলি। চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। ওদের কথাবার্তা কতটুকু শুনতে পেয়েছি তা ভেবে শঙ্কিত। ও ব্যাপারে একটু শব্দও করলাম না আমি। ধীরে ধীরে উঠে বসলাম। ধমকের সুরে বললাম, কি ব্যাপার, এখনো বসে আছো কেন? কথা যায়নি কানে? তাড়াতাড়ি উঠে দাঁড়ালো গোবো আর ওর সঙ্গী। কফি নিয়ে এলো আমার জন্য। একটু পর সকালের নাশতাও পরিবেশন করলো। খাওয়া দাওয়া শেষে আরাম করে পাইপ ধরিয়েছি, এমন সময় দলবদ্ধভাবে আমার সামনে এসে দাঁড়ালো কুলিরা। কি ব্যাপার জানতে চাইলাম ভ্রু কুঁচকে। আপনার সঙ্গে জরুরি একটা বিষয়ে কথা বলতে চাই মাকমাজান, কুলিদের প্রতিনিধি হিসেবে বলল গোবো। বলে ফেলো, আমি শুনছি। হাতিগুলোর ব্যাপারে কিছু একটা বলতে চাই, দয়া করে রাগ করবেন না। এত ঘোরানো পেছনের দরকার নেই গোবো, যা বলো সরাসরি বলো। ওগুলোকে অশুভ আত্মা বলে ভাবছি আমরা, আর ধাওয়া করতে চাই না। দয়া করে ক্ষান্ত দিন মালিক, ওদেরকে স্বীকার করা সম্ভব না কিছুতেই। তার চেয়ে চলুন ফিরে যাই। এসব ফালতু পেঁচাল পাড়ার জন্য এসেছো সবাই মিলে? আপনার কাছে ব্যাপারটা গুরুত্বহীন হতে পারে, কিন্তু আমাদের কাছে নয়। যদি গো ধরেন তাহলে একাই যেতে হবে আপনাকে হাতিগুলোর পেছনে। আমরা আর এক পাওয়ে পারছি না। ওদেরকে একটু খেলানোর ইচ্ছে জাগলো মনে। গতরাতে কি ঘটেছে তা ফাঁস করলাম না, বরং যুক্তি দেখালাম। অযথা ভয় পাচ্ছ গোবো, হাতিগুলোকে নাগালে পেলেই তোমাদের মিথ্যে আশঙ্কা কেটে যাবে। দেখবে কিভাবে ঘায়েল করি আমার রাইফেল দিয়ে, আর সেটা খুব শীঘ্রই ঘটবে। দূরে নেই ওরা, কাল রাতে আমি ওদের ডাক শুনেছি। সেটা আমরাও শুনেছি মালিক, বলল গোবো। আরও শুনেছি গোলাগুলির আওয়াজ। এখানে কে গুলি করবে বলুন তো? সবই শয়তানের কারসাজি, দুর্ভাগ্যের পূর্বাভাস। এই ভয়ানক দেশে আমরা আর থাকতে রাজি নই মাকমাজান। ধ্যাত্তেরি, যত সব কুসংস্কার। শয়তান তো আর খেয়ে দে কাজ নেই, রাইফেলে ভয় দেখাবে। মাথা ঠান্ডা করে ভেবে দেখো গোবো, ব্যাপারটা অস্বাভাবিক নয়। হত শত বুঝি না আমরা মালিক, আমাদের সিদ্ধান্ত আপনাকে জানিয়েছি, ওটার নড়চড় হবে না। কাঁধ ঝাঁকালাম। বেশ, তোমরা যদি ভীরুর মতো পিছিয়ে যেতে চাও, আমি তো আর জোর খাটাতে পারবো না, কিন্তু একটা অনুরোধ করব। এসো চুক্তি করি, 1 ঘন্টার জন্য হাতির পিছু নিতে দাও আমাকে। এর মধ্যে যদি ওদের দেখা না মেলে আর কিছু বলবো না তোমাদেরকে। শিকারের ধান্দা বাদ দিয়ে সোজা চলে যাব মাটুকদের সর্দার ওয়াম্বের কাছে, তাকে ভেট দেব। কি বলো? নিজেদের মধ্যে আলাপ আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল কুলিরা। বলা বাহুল্য, খানিকক্ষণ পর রাজি হয়ে গেল আমার প্রস্তাবে। হবে নাই বা কেন? রাইফেল দেখাচ্ছি না ওদেরকে, সেটাই সবচেয়ে বড় স্বস্তি ওদের জন্য। ক্যাম্প গুটিয়ে 8 ঘন্টা পরে বেরিয়ে পড়লাম আমরা। শারীরিক ব্যথা বেদনার পরও অদ্ভুত এক ফুরফুরে ভাব অনুভব করছি আমি। স্বাভাবিক, গতরাতে একাকী শিকার করেছি আফ্রিকার সবচেয়ে বড় 3টে হাতিকে। মাত্র 3টে বুলেট খরচ হয়েছে এতে। শিকারী হিসেবে এমন সাফল্য আর কেউ কখনো পেয়েছে বলে জানা নেই আমার। গর্বে বুক ফুলে উঠেছে কয়েক গুণ। ভয় পাচ্ছি শুধু একটা কথা ভেবে, এই কাহিনী যখন কাউকে আমি শোনাব, হয়তো সে বিশ্বাস করবে না এক বর্ণ। ভাববে বাড়িয়ে বলছি, রাতের আধারে একাকী কারো পক্ষে কি 3টে হাতি শিকার করা সম্ভব? জঙ্গলের মাঝ দিয়ে এগোলাম আমরা। যেখানে সিংহ দেখেছিলাম সেই খোলা জায়গাটা পেরোলাম। একটু পর পৌঁছে গেলাম দ্বিতীয়টার কাছে। ওখানে ঢোকার আগে নাটকীয়তার আশ্রয় নিলাম আমি। ফিসফিসিয়ে কথা বলতে শুরু করলাম। সবাইকে সতর্ক করে দিলাম শব্দ না করার জন্য। এমন আচরণ করছি যেন হাতিগুলো খুব কাছে আছে, যে কোনো মুহূর্তে হামলা চালিয়ে বসতে পারে। এক সারিতে দাঁড় করালাম সবাইকে। গোবুকে পাঠালাম সামনে গাইড হিসেবে, ওর পিছনে থাকলাম আমি। ঠিক আছে, এগো, বললাম ফিসফিসিয়ে। পা টিপে টিপে সামনে বাড়ল গোবো। ঝোপঝাড়ের আড়াল থেকে বেরিয়ে খোলা ময়দানে পা রাখল। থমকে গেল সঙ্গে সঙ্গে। অস্থির ভঙ্গিতে ওকে আঙ্গুল মটকাতে দেখলাম। কি হয়েছে জানতে চাইলাম পিছন থেকে। হাতিটাকে দেখতে পাচ্ছি মালিক, বলল ও। এক দাঁতওয়ালা বিশাল হাতিটা
হাঁটু মুড়ে বসে আছে। ওর পাশে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, যেভাবে রেখে গিয়েছিলাম সেভাবেই রয়েছে হাতিটা। আশপাশে চোখ বোলালাম। অন্য দুটো মৃতদেহ দেখতে পেলাম পরিষ্কারভাবে। থতমত খেয়ে যাওয়া কুলি সর্দারের দিকে ফিরলাম। কি মনে হয় গোবো, ওরা কি ঘুমাচ্ছে? হ্যাঁ মাকুমা যান, ওরা ঘুমাচ্ছে। না গোবো, ওরা মারা গেছে। মারা গেছে? চমকে উঠল গোবো। কিভাবে মারা গেছে? কে মেরেছে ওদেরকে? আমাকে লোকে কি বলে ডাকে গোবো? মাকুমাজান বলে মালিক। মাকুমাজান মানে কি? মাকুমাজান মানে সদা জাগ্রত মালিক, যে মানুষ রাতে ঘুমায় না। হ্যাঁ গোবো, আমি সেই মানুষ। ভীরু গাদার দল, কাল রাতে তোমরা যখন নাক ডাকিয়ে ঘুমাচ্ছিলে, আমি তখন একাকী বেরিয়ে পড়েছিলাম রাইফেল নিয়ে। চাঁদের আলোয় ঘায়েল করেছি হাতিগুলোকে। একটা করে গুলি উপহার দিয়েছি ওদের প্রত্যেককে, মাত্র একটা। তাতেই মারা পড়েছে ওরা। আমার রাইফেলের আওয়াজে ঘুমের মধ্যে শুনেছ তোমরা। বিশ্বাস হচ্ছে না? মাটির দিকে তাকাও, আমার পায়ের ছাপ দেখতে পাবে। দেখবে কিভাবে আমাকে তাড়া করেছিল ওরা, কিভাবে সেই বিপদ কাটিয়ে শিকার করেছে ওদেরকে। কাপুরুষ তোমরা, শিকারকে এত কাছে পেয়েও ফিরে যেতে চাইছিলে। তোমাদের আশায় বসে থাকলে কিছুতেই আর সফল হতাম না আমি। মুখের ভাষা হারালো কুলিরা। চরম অবিশ্বাসে আমার মুখ আর মরা হাতিগুলোর দিকে তাকালো পালা করে। তারপরে একযুগে জয়ধ্বনি দিয়ে উঠল। হুড়াহুড়ি করে সবাই ছুটে গেল লাশগুলো দেখতে। অনুভব করল আমার কৃতিত্ব। খানিক পরে যখন আমার দিকে ফিরল, সবার চোখে অদ্ভুত এক শ্রদ্ধা ফুটে উঠতে দেখলাম। এই ঘটনার পর কুলিদের নিয়ে আর কখনো ঝামেলা পোহাতে হয়নি। আমাকে দেবতার আসনে বসিয়ে দিয়েছিল ওরা। স্থির বিশ্বাস জন্মেছিল ওদের মনে, যার পক্ষে রাতের আধারে অমন ভয়ঙ্কর তৃণটা প্রাণী শিকার করা সম্ভব, সে কিছুতেই মরণশীল মানুষ হতে পারে না। আমার উপর এমনই আস্থা সৃষ্টি হয়েছিল ওদের যে, বললে সম্ভবত মৃত্যুর মুখেও ঝাঁপ দিত বিনা প্রশ্নে। যাই হোক, হইহুল্লোড় শেষ হলে এগিয়ে দিয়ে লাশগুলো পরীক্ষা করলাম। অমন সুন্দর আইভরি আমি আর কোনোদিন দেখিনি, দেখব বলে মনেও হয় না। সারাদিন লেগে গেল দাঁতগুলো কাটতে। ডেলাগোয়া বেতে যখন পৌঁছালাম, আমার তত্ত্বাবধানে নয় অবশ্য, ওজন করে দেখা গেল সবচেয়ে বড় দাঁতটা 160 পাউন্ড ভারী। বাকি 4টা দাঁতের ওজন দাঁড়ালো গড়ে 100 পাউন্ডের মতো। সব মিলিয়ে প্রচুর আইভরি। কপাল খারাপ যে বড় দাঁতটাকে দুটুকরো করে ফেলতে হয়েছিল, নইলে ওটা বয়ে আনার উপায় ছিল না। আস্ত রাখতে পারলে একটা দেখার মতো বস্তু হতো। কোয়ার্টারম্যান, আপনি একটা বর্বর। কাহিনীর এই পর্যায়ে বলে উঠল স্যার হেনরি কার্টিস। কিভাবে পারলেন অমন একটা দাঁতকে কেটে দুটুকরো করতে? আমি হলে কিছুতেই অমন কাজ করতাম না। দরকার হলে টেনে হিচড়ে নিয়ে আসতাম ওটাকে ইংল্যান্ড পর্যন্ত। মুচকি হাসলেন কোয়ার্টারম্যান। বলা সহজ, করা কঠিন। আমার জায়গায় থাকলে বুঝতেন অবস্থাটা কি। বিশেষ করে ওই ঘটনার কয়েক ঘন্টা পরে যে পরিস্থিতিতে পড়েছিলাম, তাতে অন্য কি হলে দাঁতটা সব ফেলে দিয়ে যান নিয়ে ভাগত। হ্যাঁ বললেন ক্যাপ্টেন গুড। আপনার গল্প শেষ হয়নি তাহলে? অবশ্য যতদূর বলেছেন মন্দ বলেননি। এর চেয়ে ভালো বানানোর গল্প আমার পক্ষে সম্ভব নয়। বিরক্ত হয়ে ওর দিকে তাকালেন কোয়ার্টারম্যান। তার কাহিনী নিয়ে কেউ ঠাট্টা মশকরা করুক, তা পছন্দ করেন না একদম। কি বলতে চাইছেন বুঝতে পারছে না গুড। থমথমে গলায় বললেন তিনি। সত্যিকার একটা রোমাঞ্চকর অভিযানের সঙ্গে আপনার ওই শিঙে আটকে থাকা ঝুলতে থাকা ছাগলের গল্পের তুলনা করার মানেটা কি? আর না, আমার কাহিনী এখনো শেষ হয়নি। উত্তেজনা করা আসল অংশটা শুনবেন এরপরেই। কিন্তু আজ রাতের মতো যথেষ্ট হয়েছে গাল গল্প। বাকিটা না হয় কাল বলা যাবে। আর গুড, আপনি যদি এমন হেলাফেলা করতে থাকেন, তাহলে এই কাহিনীর শেষটা আর শুনতে পাবেন না কোনো দিনই। লজ্জিত ভঙ্গিতে হাসলেন ক্যাপ্টেন গুড। দুঃখিত, আমি আসলে আপনাকে অপমান করতে চাইনি। আর অমনটা হবে না, কথা দিচ্ছি। আসুন, যাবার আগে রাগ ঝেড়ে ফেলে একটু ড্রিঙ্ক করি। মদের গ্লাস ঠোঁটে ছোঁয়ালাম আমরা।
পরদিন সন্ধ্যায় আবার মিলিত হলাম আমরা। একসঙ্গে ডিনার সারার পর আগের দিনের গল্পের খেয়ে ধরলেন মিস্টার কোয়াটারমেন। তবে এর জন্য প্রচুর পীড়াপিড়ি করতে হলো। ক্যাপ্টেন গুডের প্রতি ক্ষোভ তখনও মেটেনি তাঁর। সবাই মিলে কথা দিলাম আর কোনো ধরনের ঠাট্টা মশকরা করা হবে না তার গল্প নিয়ে। এরপরেই সন্তুষ্ট হলেন তিনি। পাঠকদের জন্য গল্পের বাকি অংশও কোয়াটারমেনের জবানিতেই তুলে দিচ্ছি নিচে। সারাদিন লেগে গেল হাতির দাঁতে আলাদা করতে। সূর্য ডোবার কিছুক্ষণ আগে শেষ হলো কাজ। এর মাঝে একবার শুধু খাবার বিরতি নিয়েছি আমরা। বাকি পুরোটা সময় কেটেছে যন্ত্রের মতো। মাটিতে সাজিয়ে রাখা 5টি আইভরির দিকে তাকিয়ে মন ভরে গেল। অদ্ভুত এক প্রশান্তি অনুভব করলাম দেহ মনে। খাবারটাও হয়েছে স্মরণীয়। এক দাঁতওয়ালা হাতিটার হৃৎপিণ্ড দিয়ে পেট পুজো করেছি আমরা। ফালি ফালি করে চর্বিতে ভেজে খেয়েছি ওটা সবাই মিলে। হৃৎপিণ্ড এত বড় যে 21 জন মিলেও পুরোপুরি শেষ করতে পারিনি। খেতেও অত্যন্ত সুস্বাদু লেগেছে। দাঁত আলাদা করা হলে হাতিটা চোয়াল পরীক্ষা করলাম আমি। জানার চেষ্টা করলাম আরেকটা দাঁত নেই কেন। একটু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম দ্বিতীয় দাঁতটা কোথাও ভেঙে ঢেঙে যায়নি। আসলে উঠেইনি ওটা কোনো কালে। যাই হোক, 5টা দাঁত পেয়েছি, তাই বা কম কিসে। গোবরসহ 2 জনকে লাগিয়ে দিলাম বড় আইভরিটা কেটে 2 টুকরো করতে। ইচ্ছের বিরুদ্ধে দিয়েছি নির্দেশটা, যুক্তির কাছে হার মেনে। এর আগে নানাভাবে পরীক্ষা করে দেখেছি কোনো ক্রমেই ওটা আস্ত বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। 160 পাউন্ড ওজন, যাতা কথা নয়। পাইপ ধরিয়ে বিষণ্ণ মনে ওদের কাজ দেখছি। হঠাৎ নড়ে উঠল একটা ঝোপ। কয়েক মুহূর্ত পর ওটার পেছন থেকে বেরিয়ে এলো স্থানীয় এক মেয়ে। বছর 20 বয়স, দেখতে ভারী সুন্দরী, হাব ভাবে এক ধরনের আভিজাত্য আছে। মাথার উপর একটা ঝুড়ি, তাতে কাঁচা ভুট্টা। একটু অবাক হলাম মেয়েটাকে দেখতে পেয়ে। ধারে কাছে কোনো গ্রাম নেই। যেখান থেকেই আসুক বহুদূর থেকে আসতে হয়েছে ওকে। চেহারায় অবশ্য বিস্ময় ফুটতে দিলাম না। একজন কুলিকে ডেকে দাম দস্তর করতে বললাম মেয়েটার সঙ্গে। ভুট্টাগুলো কিনতে চাই আমি। নির্দেশটা দিয়েই আবার ব্যস্ত হয়ে পড়লাম দাঁত কাটার তদারকিতে। একটু পর আমার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। আমার কুলির সঙ্গে কথা বলতে রাজি হয়নি। যা বলার তা আমাকেই বলবে নাকি। মারেমি মারেমি বলে উঠল মেয়েটা। 2 হাত একত্র করে মৃদু তালি দিল। সম্ভাষণটার সঙ্গে পরিচিত আমি, সম্মান দেখানো হচ্ছে আমাকে। এভাবে মৃদু তালি দিয়ে বাসত্ব জাতির আদিবাসীরা সম্ভাষণ জানায় অতিথিকে। মাটুকুরাও একই রীতি অনুসরণ করে বলে শুনেছি। কি ব্যাপার মেয়ে? শিশুটু ভাষায় জিজ্ঞেস করলাম আমি। ভুট্টা বিক্রি করতে এসেছ? না মহান সাদা শিকারী, বলল সে। এগুলো আমি তোমার জন্য উপহার হিসেবে এনেছি। খুব ভালো, নামিয়ে রাখো তাহলে। নড়ল না মেয়েটা। উপহারের বদলে উপহার চাই আমি, সাদা মানুষ। দীর্ঘশ্বাস ফেললাম। বিনিময় প্রথায় তোমরা বিশ্বাস করো, তাই না? কি চাও? শস্যদানা হলে চলবে। মাথা ঝাঁকালো মেয়েটা। পাশ ফিরে এক কলিকে বললাম আমার ব্যাগ থেকে শস্যদানা নিয়ে আসতে। উপহার দানকারীর হাত থেকে উপহার নিতে পারলে সে উপহারের মূল্য বেড়ে যায়, অর্থপূর্ণ সুরে বলল মেয়েটা। তার মানে আমাকে নিজ হাতে দিতে হবে ওগুলো? অবশ্যই। উঠে দাঁড়ালাম। ঠিক আছে, এসো আমার সঙ্গে। হাঁটতে হাঁটতে সন্ধিহান গলায় জিজ্ঞেস করলাম, জুলুদের ভাষা এত চমৎকার ভাবে শিখেছ কোথায়, মাটুকু মেয়ে? আমি মাটুকু নই, বলল মেয়েটা। সর্দার নালার গোত্রের মেয়ে আমি, বুটিয়ানা গোত্র। ওই যে ওখানে থাকে আমার লোকেরা। আঙ্গুল তুলে দূরের পাহাড় দেখালো। আরেকটা পরিচয় আছে আমার, সর্দার ওয়াম্বের বৌদের একজন আমি। খেয়াল করলাম মাটুকু সর্দারের নাম উচ্চারণের সময় জ্বলে উঠেছে ওর 2 চোখ। এখানে এসেছ কিভাবে? হেঁটে, সংক্ষেপে বলল মেয়েটা। ব্যাগের কাছে পৌঁছে গেছি। বাঁধন খুলে এক মুঠো শস্যদানা বের করে দিলাম। তোমার উপহার পেয়েছ, বললাম আমি। এবার আমারগুলো দাও।
আমার হাত থেকে শস্যদানা নেবার সময় একবার তাকিয়েও দেখল না মেয়েটা। ওগুলো গুজে রাখল কোমরে, তারপর মাথা থেকে ঝুড়ি নামিয়ে ভুট্টাগুলো ঢেলে দিল মাটিতে। ঝুড়ির তলায় অদ্ভুত আকৃতির কয়েকটা সবুজ পাতা দেখতে পেলাম। দেখতে অনেকটা গোটাপাতা গাছের পাতার মতো, তবে অনেক বেশি পুরু আর শক্ত। আমার আগ্রহ লক্ষ্য করে একটা পাতা তুলে নিল মেয়েটা, নাকের কাছে নিয়ে শুকল, তারপর বাড়িয়ে ধরল আমার দিকে। বিজাতীয় কোনো রীতি বোধ হয়, আমাকে একইভাবে পাতা শুকতে হবে এই ভেবে হাতে নিলাম পাতাটা, কিন্তু নাকের কাছে নিয়ে গিয়ে থমকে গেলাম। পাতার গায়ে কৌতূহল উদ্দীপক কিছু দাগ দেখতে পেয়েছি। আহ, ফিসফিস করে বলল মেয়েটা, চিহ্নগুলো পড়ো সাদা মানুষ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম পাতাটা, চোখা কোনো জিনিস দিয়ে দাগ কাটা হয়েছে ওটার গায়ে। সবুজ আবরণ কেটে গিয়ে বেরিয়ে এসেছে লালচে রস, আর চোখের সামনে ফুটে উঠেছে ইংরেজিতে লেখা একটা চিঠি। অবিশ্বাস্য। পড়তে শুরু করলাম চিঠিটা। মাটুকোদের দেশে একজন শ্বেতাঙ্গ মানুষ শিকারে এসেছেন বলে খবর পেয়েছি, তাই তড়িঘড়ি করে লিখেছে এই চিঠি। আপনি যেই হয়ে থাকুন না কেন, যত দ্রুত পারেন বুটিয়ানদের এলাকা ছেড়ে পালিয়ে যান। আশ্রয় নিন সর্দার নালার কাছে। ভেট দেবার আগে শিকার শুরু করেছেন বলে সর্দার ওয়াম্বে খেপে গেছেন ভীষণ। একদল যোদ্ধাকে পাঠাচ্ছেন দেখামাত্র আপনাকে হত্যা করার জন্য। জীবন বাঁচান নিজের, ঈশ্বরের দোহায় পারলে সাহায্য করুন আমাকেও। গত 7 বছর ধরে আমি ওই শয়তান ওয়াম্বের হাতে বন্দী হয়ে আছি, জীবন কাটাচ্ছি কৃতদাসের মতো। আমার সঙ্গী সাথীদের সবাইকে খুন করেছে ও, আমাকে বাঁচিয়ে রেখেছে স্রেফ কামারের কাজ জানি বলে। ওর বউ মাইওয়ার একটা ফোন দিয়ে এঁটেছে, সর্দার নালা মানে ওর বাবার কাছে যাবে সে, রাজি করাবে ওয়াম্বের উপর হামলা করার জন্য। মাইওয়ার সন্তানকে খুন করেছে ওয়াম্বে, তার প্রতিশোধ নেয়ার জন্য বুটিয়ানদেরকে পথ দেখিয়ে নিয়ে আসবে সে। পারলে আপনিও আসুন, উদ্ধার করুন আমাকে। এই কষ্ট বৃথা যাবে না। ওয়াম্বের পুরো বাড়ি খাঁটি আইভরি দিয়ে তৈরি, ওগুলো বিক্রি করে প্রচুর টাকা পাবেন আপনি। দোহাই লাগে, আমাকে এখানে ফেলে যাবেন না, তাহলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না আর আমার। ইতি, জন এভারি। থমকে গেলাম এই চিঠিটা পড়ে। জন এভারি, আমার পুরনো বন্ধু, এখনো বেঁচে আছে। পাতার অন্য পাশটার দিকে ইশারা করল মেয়েটা। তাড়াতাড়ি উল্টে দেখলাম আরো কিছু লেখা ওখানে। পুনশ্চ এইমাত্র জানতে পারলাম যে শিকারী এই এলাকায় এসেছে তাকে লোকে মাকুমাজান বলে ডাকে। তার মানে সে আমার বন্ধু অ্যালান কোয়াটারমেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ওই যেন হয়। ও হলে আমার আশা আছে কোয়াটারমেন কোনোদিন আমাকে এই গাড্ডায় ফেলে রেখে চলে যাবে না। মরতে ভয় পাই না আমি, কিন্তু শেষ নিঃশ্বাস ফেলার আগে ওয়াম্বের একটা কিছু করে যেতে চাই। না বন্ধু, বিড়বিড় করলাম আপন মনে, তোমাকে কখনোই ফেলে যাব না, উদ্ধার করব যেভাবেই পারি। বিপদ আপদ কম মোকাবেলা করিনি জীবনে। 2-1টা কৌশল এখনো আমার আস্তিনে লুকানো আছে, শুধু জুৎসই একটা পরিকল্পনা চাই আমার। মেয়েটার দিকে ফিরলাম। তোমার নাম মাইওয়া? হ্যাঁ, সাদা মানুষ। ওয়াম্বের বউ তুমি, আর নালার মেয়ে? ঠিক। বাবার কাছে যাচ্ছ? হ্যাঁ। কেন যাচ্ছ জানতে পারি? দাঁড়াও, আমরাও তোমার সঙ্গে যাব। গোবকে ডেকে হুকুম দিলাম লোকজনকে তৈরি করার জন্য, যত দ্রুত সম্ভব রওনা হতে চাই। কোমরে হরিণের চামড়ার একটা থলে বেঁধে রেখেছে মাইওয়া। আমার কথা শেষ হতেই ওটার মুখ খুলে হাত ঢুকিয়ে দিল। যে জিনিসটা বের করে আনলো তা দেখে আমার দম বন্ধ হবার জোগাড়। ছোট্ট একটা শিশুর হাত, কবজির উপর থেকে কাটা, রোদে শুকিয়ে মমি করে নেওয়া হয়েছে। এর জন্য যাচ্ছি আমি, থমথমে গলায় বলল মাইওয়া। আমার বাচ্চার জন্য। একটাই বাচ্চা হয়েছিল আমার, ওয়াম্বে তার বাবা। 18 মাস বেঁচেছে আমার বুকের ধন। ওকে পাগলের মতো ভালোবেসেছি আমি। তারপরেই বাচ্চাটাকে খুন করেছে ওয়াম্বে। ওর ভয় ছিল এই বাচ্চা বড় হয়ে ওর রাজত্ব দখল করে নেবে। এভাবে আরো অনেক বাচ্চাকে মেরেছে শয়তানটা। ওর ঘরে আজ পর্যন্ত একটা সন্তানও টিকতে পারেনি। আমি কেঁদেছি, ওর পায়ে পড়েছি, কিন্তু কিছুতেই ঠেকাতে পারিনি আমার বাচ্চার মৃত্যু।
কিভাবে ঘটল ঘটনাটা? জানতে চাইলাম শান্ত ভঙ্গিতে। একদিন বিকেলে বাড়ির বাইরে বাচ্চাকে কোলে নিয়ে বসেছিলাম। বলল মাইওয়া, কয়েকজন সৈনিক ওখান দিয়ে যাবার সময় সালাম ঠুকে বসল। ঠাট্টা করে বলল, ভবিষ্যতের সর্দারের প্রতি সম্মান দেখাচ্ছে। কথাটা কানে গেল ওয়াম্বের। রাগে পাগল হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে কাহিনীর এই পর্যায়ে থেমে গেলেন কোয়ার্টারম্যান। বললেন, আমাকে মাইওয়া তার বাচ্চার করুণ মৃত্যুর কাহিনী পুরোটা শুনিয়েছে, কিন্তু সেটা আপনাদেরকে খুলে বলতে চাই না। অসহায় একটা শিশুকে যে নৃশংসভাবে খুন করা হয়েছে তা না শোনাই ভালো। একমত হলাম সবাই। ক্যাপ্টেন গুড শুধু জানতে চাইলেন, বিস্তারিত বলার দরকার নেই, শুধু কিভাবে হত্যা করা হয়েছিল বাচ্চাটাকে তা জানতে পারি? সিংহ মারার ফাঁদ ফেলে সংক্ষেপে জানালেন কোয়ার্টারম্যান। এরপর আবার গল্পের খেয়ে ধরলেন তিনি। কাপা কাপা গলায় পুরো ঘটনা শোনালো মাইওয়া। শুনতে শুনতে স্তম্ভিত হয়ে গেলাম আমি। এমন বর্বরতার কথা কল্পনা করা যায় না। বিবেক, আত্মা সব বিদ্রোহ করে উঠল অমানুষ ওয়াম্বের বিরুদ্ধে। ওর কথা শেষ হলে জানতে চাইলাম, এখন তুমি কি করতে চাও মাইওয়া? কি করতে চাই? শীতল গলায় বলল মাইওয়া, কণ্ঠে তীব্র আক্রোশ। আমি প্রতিশোধ নেব, সাদা মানুষ, ভয়ঙ্কর প্রতিশোধ। যেভাবে আমার বাচ্চাকে খুন করেছে ওয়াম্বে, ঠিক সেভাবে কষ্ট দিয়ে ওকেও হত্যা করব। যতদিন না আমার এই শপথ পূর্ণ করতে পারছি, কিছুতেই হাল ছাড়ব না। চেষ্টা চালিয়ে যাব। ওয়াম্বেকে প্রায়শ্চিত্ত করিয়েই ছাড়ব আমি। ভালো বলেছ। শুধু বলা না, করেও দেখাবো মাকোমাজান। প্রতিশোধ নেয়াই এখন আমার জীবনের একমাত্র লক্ষ্য। এই দেখো আমার বাচ্চার হাত। বেঁচে থাকতে এই হাত যেভাবে আমার সঙ্গে থাকত, মরার পরেও সেভাবে রেখেছি। প্রতি রাতে ওই হাত এখনো আমার মুখ স্পর্শ করে আমার চুল। আমাকে সেই স্মৃতি ভুলতে দেয় না। হায় আমার বাচ্চা, 10 দিন আগেও আমার বুকে জড়িয়ে রেখেছিলাম ওকে, অথচ আজ এই শুকনো হাত ছাড়া কিছুই অবশিষ্ট নেই। না, এ জ্বালা আমি আর সহ্য করব না। ফুপিয়ে উঠে হাতটা বুকের মধ্যে জাপটে ধরল মাইওয়া। আমার বন্ধুর কথা বলো, নরম গলায় বললাম ওকে। চোখ মুছে আমার দিকে তাকালো মাইওয়া। সাদা ওই কয়েদিটা বড় ভালো মানুষ, আমার বাচ্চাকে খুব ভালোবাসত, তাই আমি ওকে খুব পছন্দ করতাম। ওয়াম্বের ওই জঘন্য কৃত্যি দেখার পর ও কেঁদে ফেলেছিল। তবে সে খুব বুদ্ধিমান, আমাকে একটা ফন্দি দিয়েছে। বলেছে, মাইওয়া, তোমাদের রীতি অনুসারে মৃতদেহ ছোঁয়ার পর জঙ্গলে গিয়ে শরীর আর মন পরিশুদ্ধ করার নিয়ম আছে। এই সুযোগ তোমার জন্য। ওয়াম্বাকে গিয়ে বলো, 15 দিনের জন্য জঙ্গলে যেতে চাও তুমি, নিজেকে পরিশুদ্ধ করবে। প্রস্তাবটা রাজি হবে ও। গ্রাম ছেড়ে বেরোনোর পর সোজা চলে যেও তোমার বাবার কাছে। তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে মাটকুদের উপর হামলা চালাবার জন্য। হাজার হোক, আপন নাতি খুন হয়েছে তার। খবরটা শুনলে সেও প্রতিশোধ নিতে চাইবে। তার প্রতিশোধের সঙ্গে তুমিও তোমার প্রতিশোধ নিতে পারবে ওয়াম্বের উপর। বুদ্ধিটা পছন্দ হলো আমার। সাদা কয়েদির কথা মতো আমার স্বামীর কাছে গিয়ে আর্জি জানালাম। বলা বাহুল্য, খুশি মনেই আমাকে গ্রাম ছেড়ে বেরোতে অনুমতি দিল সে। রওনা হবার জন্য প্রস্তুতি নিচ্ছি, এমন সময় খবর পেলাম এক সাদা শিকারীর আগমন ঘটেছে আমাদের এলাকায়। মদ খেয়ে মাতাল হয়ে গিয়েছিল তখন ওয়াম্বে। খবরটা শোনা মাত্রই রেগে বোম হয়ে গেল। তৎক্ষণাৎ আদেশ দিল, একটা ইম্পি মানে যুদ্ধদল পাঠানো হোক। সাদা শিকারীকে খুন করে তার সমস্ত মালামাল লুট করে আনবে। খবরটা তাড়াতাড়ি জানালাম আমি সাদা কয়েদিকে। সে তখন গাছের পাতায় ওই চিঠি লিখে দিল। আমাকে বলল চিঠিটা তোমার কাছে নিয়ে আসতে, যাতে ওর খবর পাও, একই সঙ্গে প্রাণ বাঁচাতে পারো নিজের। ওর কথা মতো কাজ করেছি আমি। বাবার কাছে যাবার আগে তোমার কাছে ছুটে এসেছি। এই আমার কাহিনী। ধন্যবাদ তোমাকে, বললাম আমি। ওই ইম্পিতে কত যোদ্ধা আছে বলতে পারো? 150 মতো। এই মুহূর্তে কোথায় আছে ওরা? উত্তরে, তোমার নিশানা দেখে অনুসরণ করেছে। গতকাল ওদের পিছনে ফেলে এসেছি আমি। মনে হচ্ছিল এদিকে এলে পাওয়া যাবে তোমাকে, তাই পায়ের ছাপ অনুসরণ না করে
একটা সংক্ষিপ্ত পথ ধরে চলে এসেছে। কপাল ভালো, অন্য কোথাও যাওনি তুমি, কিন্তু যোদ্ধারা কাল ভোরে এখানে পৌঁছে যাবে। সম্ভাবনা আছে, স্বীকার করলাম। তার আগেই সরে যেতে হবে আমাকে। দুষ্ট একটা বুদ্ধি খেলল মাথায়। হাতির লাশে স্টিকনিন মাখিয়ে যেতে পারি। এতগুলো মানুষ খাবার দাবার ঠিকমতো পাচ্ছে না নিশ্চয়ই। 3-3টে হাতি মরে পড়ে আছে, দেখলে থামবে নির্ঘাত। মাংস খাবে। বিষ মাখিয়ে রাখতে পারলে খতম করে দেয়া যাবে ওদেরকে। কিন্তু শেষ পর্যন্ত ওটা করা হলো না। সঙ্গে যথেষ্ট স্টিকনিন নেই। কোয়ার্টারম্যানকে থামিয়ে দিয়ে হু হু করে হেসে উঠলেন স্যার হেনরি কার্টিজ। বললেন, সত্যি কথা বলুন কোয়ার্টারম্যান, আসলে স্ট্রেকনিন ছিল না, নাকি অমন নিজ কৌশল অবলম্বন করতে বিবেকে সায় পাননি? বললাম তো, স্ট্রেকনিন ছিল না। কুমড়া মুখে বললেন কোয়ার্টারম্যান, অত বড় 3টা হাতির গায়ে মাখানোর জন্য কতটা স্ট্রিকনিন দরকার তা আন্দাজ করতে পারেন? আর উচ্চবাচ্য করল না কেউই। কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারলাম স্যার কার্টিজের ধারণাই ঠিক। অতগুলো মানুষকে বিষ খাওয়ানোর ইচ্ছে হয়নি মিস্টার কোয়ার্টারম্যানের। যত যাই হোক, তিনি একজন নীতিপরায়ণ মানুষ, সাহসী। যুদ্ধের ময়দানে শত্রুকে সামনাসামনি হত্যা করতে দ্বিধা করবেন না, কিন্তু কাপুরুষের মতো বিষ খাওয়ানো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। যাই হোক, গল্প বলে চললেন তিনি। মাইওয়ার সঙ্গে কথা শেষ হতেই গোবো হাজির হলো। জানালো, কুলেরার যাত্রার জন্য তৈরি? খুব ভালো, বললাম আমি। চলো রওনা হই, মস্ত বিপদে আছে আমরা সবাই। ওয়াম্বে একদল যোদ্ধা পাঠিয়েছে আমাদেরকে খুন করার জন্য। খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবে ওরা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে চেহারা ফ্যাকাশে হয়ে গেল গোবর। কাঁপাকাঁপি শুরু হয়ে গেল সারা শরীরে। ভয়ার্থ গলায় বলল, আমি তো সতর্কই করেছি আপনাকে মাখমা যান, ওয়াম্বের দেশে মৃত্যু ঘুরে বেড়ায়। ঘুরে বেড়াক, কোনো ক্ষতি নেই, হালকা গলায় বললাম আমি। আমাদেরকে শুধু ওর চেয়ে একটু দ্রুত হাঁটতে হবে, এই আর কি। দ্রুত এগোতে চাইলে দাঁতগুলো ফেলে যেতে হবে মাখমা যান। হুম, এক্ষুনি ওগুলো হাতছাড়া করার ইচ্ছে নেই আমার। পরিস্থিতি খারাপ হয়ে গেলে না হয় ভেবে দেখা যাবে। আপাতত সঙ্গে নাও ওগুলো। তর্কে গেল না গোপো। সঙ্গীদেরকে নির্দেশ দিল সমস্ত বোঝা পিঠে তুলে নিতে। তারপর জানতে চাইল কোন দিকে যেতে হবে। কোন দিকে মাইওয়া? জিজ্ঞেস করলাম আমি। হইছে ওদিকে। হাত তুলে পর্বতমালার বাহু দেখালো মাইওয়া, যেটা বুটিয়ানা আর মাটুকুদের সীমানা আলাদা করেছে। ওখানে ছোট্ট চূড়াটার নিচে একটা পথ আছে, সেখান দিয়ে মানুষ যেতে পারে। পাহাড়ের ভেতর দিয়ে যাবার ওটাই একমাত্র রাস্তা। যদি বন্ধ করে দেওয়া যায়, পাশ ঘুরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সেটা পুরো 2-2.5 দিনের পথ। পাহাড়টা কত দূর? আজকের রাত আর আগামীকাল সারাদিন যদি হাঁটো, তাহলে সূর্যাস্তের আগে পৌঁছাতে পারবে। হিসেব করে ফেললাম 40 থেকে 45 মাইল হাঁটতে হবে একটানা। কাজটা সহজ হবে না। কুলিদেরকে বললাম রান্না করা হাতের মাংস যদ্দূর সম্ভব সঙ্গে নিয়ে যেতে। আমিও নিলাম কিছুটা। রওনা হবার আগে মাইওয়াকে জোর করে খাওয়ালাম কিছুটা। মেয়েটা প্রতিশোধের নেশায় নাওয়া খাওয়া বিশ্রাম সব ছেড়ে দিয়েছে। রীতিমতো জোর জবরদস্তি করতে হলো ওকে খাওয়াতে। ঠেকায় পরেই করলাম সেটা। এই মেয়ে আমাদের সমস্ত আশা ভরসা। অসুস্থ হয়ে পড়লে ওর চেয়ে আমরা বেশি ক্ষতিগ্রস্ত হব। যাই হোক, একটু পর ক্যাম্প কুটিয়ে রওনা হলাম আমরা। মাইওয়ার পথ দেখাচ্ছে। ঢালু জমি ধরে আধ ঘন্টা যাবার পর নিচু একটা এলাকায় পৌঁছালাম। দেখে মনে হলো শুকনো কোনো জলাশয়ের তলা। পুরোটা এখন ছেয়ে গেছে বন ঝোপঝাড়ে। মাঝে মধ্যে 2-1টা ফাঁকা জায়গা আছে, তবে খুব বেশি নয়। ঝোপঝাড়ের মাছ দিয়ে কষ্টে শিষ্টে এগোলাম আমরা। কোনো পথ নেই ওখানে। ডালপালা কেটে এগোনোর জায়গা করে নিতে হচ্ছে। যেন অনন্তকাল চলার পর পৌঁছালাম একটা শেষ প্রান্তে। ঢাল বেয়ে আবার উঠতে শুরু করলাম। ঢালের মাথায় পৌঁছে থেমে গেল মাইওয়া। চোখের উপর হাত তুলে তাকালো পিছন দিকে। একটু পর আমার বাহু স্পর্শ করে বলল, ওদিকে তাকাবার ইশারা করল। ফেলে আসা সাগর সদৃশ জঙ্গলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম।
6-7 মাইল দূরে একটা ফাঁকা জায়গা, সেখানে হঠাৎ কি যেন ডুবন্ত সূর্যের আলোয় ঝিলিক দিয়ে উঠল। 1 বার, 2 বার, 3 বার। কি ওগুলো? জিজ্ঞেস করলাম। ওয়াম্বের যোদ্ধাদের বর্ষা, উত্তর দিল মাইওয়া। ওরা খুব দ্রুত এগোয়। আশ্চর্য রকম শান্ত ওর কণ্ঠস্বর। আটকে উঠলাম কথাটা শুনে। কি সর্বনাশ, ওরা তো খুব কাছে চলে এসেছে। ভয় পেও না, আমার চেহারা দেখে বলল মাইওয়া। আপাতত আর এগোবে না ওরা। হাতের মাংস খাওয়ার জন্য থামবে, বিশ্রাম নেবে। সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে। হয়তো ফাঁকি দিতে পারবো ওদেরকে। আর কোনো কথা না বলে আবার হাঁটতে শুরু করলাম। সূর্য পুরোপুরি ডোবার পর কিছুটা সময়ের জন্য থামতে হলো। চারপাশ এত অন্ধকার হয়ে গেছে যে পথঘাট কিছুই দেখা যাচ্ছে না। এতে সময় নষ্ট হলো বেশ কিছুটা, তবে জিরিয়ে নিতে পারলাম সবাই। চাঁদ ওঠার পর ফের শুরু করলাম যাত্রা। ভাগ্য ভালো যে ওয়াম্বের যোদ্ধাদের বর্ষার ঝলকানি কুলিদের কেউ দেখতে পায়নি। সেক্ষেত্রে ওদেরকে সামলানো কঠিন হয়ে যেত। কিরকম ভয় পাচ্ছে ওরা তা বোঝা যাচ্ছে হাব ভাব থেকেই। পিঠে ভারী বোঝা থাকার পরও বেশ দ্রুত হাঁটছে। কোনো কুলি এত দ্রুত এগোতে দেখিনি আমি। সতর্কতার জন্য সবার পিছে থাকছে আমি। ভয়ের মুখে সমস্ত মালামাল ফেলে পিছুটান দিক ওরা, তা চায় না। বিশেষ করে দামি আইভরিগুলো কিছুতেই হাতছাড়া করা যায় না। রাতভর এগোলাম আমরা। মাঝে মাঝে ক্ষণিকের বিরতি নিলাম কেবল দম ফিরে পাবার জন্য। ভোরের দিকে বিদ্রোহ করে বসল শরীর। বাধ্য হলাম এক জায়গায় থেমে বিশ্রাম আর খাওয়া দাওয়া সেরে নিতে। এরপর আবারও জোর করে পথে নামালাম সবাইকে। ভোর 5:30 থেকে একটানা হাঁটলাম মাঝ দুপুর পর্যন্ত। পেরিয়ে এলাম নদী। এরপর শুরু হলো ঘন ঝোপঝাড়ে ভরা ঢাল বেয়ে পাহাড়ের উপর দিকে ওঠা। যেখানে মোষ শিকার করছিলাম ঠিক সেখানকার মতো পরিবেশ, তবে জায়গাটা অন্তত 20 মাইল দূরে। এখান থেকে ওয়াম্বের আবাসস্থল মোটামুটি 25 মাইল দূরে বলে জানালো মাইওয়া। ঘন ঝোপঝাড়ের মাঝ দিয়ে কষ্টে শিষ্টে প্রায় 6-7 মাইল এগোলাম আমরা। এরপর পৌঁছালাম পাতলা এক অরণ্যে। প্রায় 2 মাইল প্রস্থ ওটা। পেরোতে কষ্ট হলো না, তবে ওখানকার জমি ভীষণ ঢালু বলে কিছুটা ধকল গেল কুলিদের উপর দিয়ে। বিকেল 4টা নাগাদ বেরিয়ে এলাম অরণ্য থেকে। এরপর রয়েছে নুড়ি পাথরে ভরা পাহাড়ি ঢাল, প্রায় 3 মাইল দীর্ঘ, মিশেছে ছোট্ট এক পর্বত শৃঙ্গের গায়ে। তখন শারীরিক সহ্য শক্তির প্রায় শেষ সীমায় পৌঁছে গেছি আমরা। গায়ের জোর বলতে আর কিছু অবশিষ্ট নেই। পা ফুলে গেছে সবার। পেছনে তাকাতেই চমকে উঠলাম। ওয়াম্বের যোদ্ধাদের বর্ষা আবারও দেখতে পাচ্ছি। সারাদিনে অনেকখানি দূরত্ব কমিয়ে এসেছে ওরা। এই মুহূর্তে বড় জোর 1 মাইল পিছনে আছে আমাদের। এবার আর কুলিদেরকে ফাঁকি দেওয়া সম্ভব হলো না। ওরাও দেখতে পেয়েছে দৃশ্যটা। আতঙ্ক দেখা দিল। পালিয়ে যেতে চাইল ওরা মালপত্র ফেলে দিয়ে। ধমক দিয়ে থামালাম ওদেরকে। হুমকি দিলাম, যেই পিঠের বোঝা নামাবে তাকে গুলি করে খুন করব আমি। সঙ্গে সান্ত্বনার বাণীও শোনালাম। আস্থা রাখতে বললাম আমার উপর। নিশ্চয়তা দিলাম এ বিপদ থেকে ওদেরকে উদ্ধার করব বলে। হাতিগুলোকে মারার পর থেকে বেশ প্রভাব সৃষ্টি করেছে কুলিদের উপর। ফলে কাজ হলো এতে। কিছুটা সাহস ফিরে পেল ওরা। হুকুম দিলাম দ্রুত পা বাড়ানোর জন্য। এরপর অদ্ভুত এক শক্তি আর উদ্যম লক্ষ্য করলাম আমি সবার ভেতর। ঝড়ের বেগে পাহাড়ি ঢাল বেয়ে উপরে উঠতে শুরু করলাম আমরা। দক্ষ পর্বত আরোহীরাও সম্ভবত গর্ববোধ করত আমাদের অগ্রগতি দেখতে পেলে। কাব্য করে বলতে পারি, আমাদের পায়ের আঘাতে নুড়ি পাথরের ফুলকি উঠেছিল। 1 মাইলের মতো এগিয়েছে আমরা। এমন সময় জঙ্গল থেকে বেরিয়ে এলো ওয়াম্বের যোদ্ধারা। আমাদেরকে দেখতে পেয়েই সমস্বরে হুঙ্কার ছাড়ল। পাহাড়ের গায়ে প্রতিধ্বনি উঠল। কান ঝালাপালা করে গেল ওদের চিৎকার চেঁচামেচিতে। চলার গতি বাড়িয়ে দিলাম আমরা। পিছনে রই রই করে ছুটে এলো যোদ্ধার দল। পরিষ্কার দেখতে পাচ্ছি ওদেরকে। ছোটখাটো পেশি বহুল শরীর। অস্ত্র বলতে সবার হাতে একটা করে বর্ষা আর ছোট ঢাল। চেহারায় জিজ্ঞাসা। কুলিদেরকে পা চালাবার জন্য হাঁক ডাক ছাড়লাম, কিন্তু তাতে বিশেষ উপকার হলো না। হাজার হোক, মানুষ তো ওরা। গতকাল থেকে একটানা ভারী বোঝা বইছে। শরীর আর চলতেই চাইছে না বেচারাদের। অন্যদিকে যোদ্ধাদের ঝাড়া হাত পা
সৈনিক হিসেবে উদ্যম বেশি, এলাকাটায় চলাফেরা করে অভ্যস্ত। বেশ দ্রুত উঠে আসছে ওরা। দুদলের মাঝখানের ব্যবধান কমে আসছে বিপজ্জনক হারে। শিয়াল কুকুরের প্রতিযোগিতার মতো ঢালের শেষ 1 মাইল পেরোলাম আমরা। বলা বাহুল্য, শিয়ালের সঙ্গে তুলনা করছে নিজেদের। ওয়াম্বেশ যোদ্ধারা শিকারী কুকুরের মতো ধাওয়া করেছিল আমাদের। মাইওয়ার উদ্যম আর গতির কথা ভাবলে আজও অবাক লাগে। এক মুহূর্তের জন্য হাঁপাতে দেখিনি ওকে, দেখিনি কোনো ক্লান্তির ছাপ। মেয়েটার শরীর লোহায় গড়া নাকি তীব্র প্রতিহিংসা ওকে শক্তি জুগিয়েছিল কে জানে। জীবন মরণ ওই দৌড়ে দ্বিতীয় হয় ও চূড়ায় পৌঁছানোর ব্যাপারে। সবার আগে পৌঁছেছে গোবো। প্রাণের ভয়ে বোঝা নিয়ে এমন ছুট লাগিয়েছিল যে কেউ ওকে ধরতে পারেনি। যাই হোক, একে একে সবাই পৌঁছালাম পাহাড়ি চূড়ার গোড়ায়। হাঁপাতে হাঁপাতে সামনেরটা দেখে নিলাম আমি। 150 ফুট উঁচু প্রায় খাড়া এক পাঁচিল দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে। তবে আকৃতিটার গঠন এমন যে সিঁড়ির মতো বেশ কিছু প্রাকৃতিক ধাপ তৈরি হয়েছে। ওগুলোকে পা ফেলে মোটামুটি সহজভাবে উঠে যাওয়া যাবে উপরে। খারাপ জায়গা মাত্র একটা, ক্লিফের মতো অংশ ওটা, নিচে বিশাল শূন্যতা। খুব সংকীর্ণ নয়, তবে কোনো ক্রমে হাত পা ফসকালে তলায় মুখ বেদন করে রেখেছে বিশাল এক ফাটল, তাতে আছড়ে পড়তে হবে। ফাটলটা মনুষ্য নির্মিত বলে মনে হলো। সম্ভবত পাহাড়ি ঢলের পানি বেরিয়ে যাবার জন্য কাটা হয়েছে কোনো কালে। দুরন্ত স্রোতের গর্জন ভেসে আসছে নিচ থেকে, স্নায়ুর উপর চাপ ফেলেছে। সন্দেহ নেই, এই গগনবিদারী আওয়াজেই এই জায়গাটা পেরোনোর ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায়। ক্লিফে উঠে গেলে বাকিটুকু একেবারে সহজ পথ। চূড়ার কাছে পানির ধারে সামান্য কিছুটা অংশ কেটে রাখা হয়েছে। ওখান দিয়ে একজন একজন করে মানুষ চলে যেতে পারবে পাহাড়ের অন্য পাশে। মাইওয়ার বক্তব্যের সত্যতা টের পেলাম। বড় একটা পাথর গড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া যাবে পথটা। তখন আর কারো পক্ষে চূড়াটা অতিক্রম করা সম্ভব নয়। চকিতে পিছনে তাকালাম। ওয়াম্বের যোদ্ধারা আমাদের 1000 গজের মধ্যে চলে এসেছে। নষ্ট করার মতো এক মুহূর্ত হাতে নেই। চেঁচিয়ে আমার দলকে পাঁচিলে চড়ার নির্দেশ দিলাম। মাইওয়া আমাদের গাইড। ও সবার সামনে থাকলো, পথ দেখিয়ে নিয়ে চলল সবাইকে। ওর পিছু পিছু ভারী বোঝা রওনা হলো কুলির দল। ক্লিফে উঠতে বেশ খানিকটা সময় নষ্ট হলো, কারণ পিঠ ভর্তি ওজন নিয়ে জায়গাটা বইতে রাজি হলো না কেউই। অগত্যা বোঝা নামিয়ে রাখতে বললাম সবাইকে। ঝাড়া শরীরে একজন করে উপরে উঠল, তারপর নিচ থেকে অন্যরা উঁচু করে ধরল তার বোঝা। সেটা সে টেনে তুলল উপর থেকে। কাছে দাঁড়িয়ে কাজটা তদারক করলাম আমি। এসবে বেশ সময় লেগে গেল। এই ফাঁকে অনেক কাছে চলে এলো খুনে মাটুকোরা। হইহুল্লার আওয়াজ বেড়ে যাওয়ায় ঘাড় ফিরিয়ে তাকালাম। দেখলাম আমাদের 400 গজের মধ্যে চলে এসেছে লোকগুলো। ভয়ানক ভঙ্গিতে নাড়ছে হাতের বর্ষা। প্রমাদ করলাম, এখনো হাতির দাঁতগুলোই তোলা হয়নি ক্লিফের উপরে। আমি রয়ে গেছি নিচে। সময় নেই একদম। বুঝতে পারলাম যেভাবেই হোক কিছুক্ষণ ঠেকে রাখতে হবে শত্রুকে। কিন্তু কিভাবে? একটা উইনচেস্টার রিপিটার কারবাইনই আছে আমার হাতে, কিন্তু এত দূর থেকে ওটা দিয়ে লক্ষ্যভেদ করতে পারবো না। আমার পাশে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে গোবো। ওর কাছ থেকে আদল বদল করে নিলাম অস্ত্র। কারবাইনের পরিবর্তে হাতে তুলে নিলাম এক্সপ্রেস রাইফেলটা। শত্রুপক্ষ যখন 350 গজ দূরে, কিন্তু এক্সপ্রেসের ডগায় 300 গজের সাইট লাগানো। বাকি 50 গজেও এটা কার্যকর হবে বলে বিশ্বাস আছে আমার। তাই ছোটন্ত যোদ্ধাদের সামনের 2-1 দিকে ছাড়ল না। দুরন্ত এক স্রোতের মতো ওরা ছুটে আসছে আমার দিকে। কারবাইন খালি হয়ে গেলে রিলোডের সময় পেলাম না। ওটাকে পিঠে ঝুলিয়ে কোমর থেকে বের করে আনলাম রিভলভার। তাক করলাম শত্রুর দিকে, আর তক্ষণে একটা বর্ষা ছুটে এলো আমার কানের পাশ দিয়ে। বেরিয়ে গেল ওটা। কয়েক ইঞ্চি এদিক ওদিক হলে অক্কা পেতাম ওখানেই। কুলেদের দিকে আরেকবার তাকালাম। দাঁতের দ্বিতীয় অংশটা প্রায় তুলে ফেলেছে ওরা। গোবরসহ আরেকজন ঠেলছিল ওরা নিচ থেকে। ওদেরকে ক্লিফে উঠতে যেতে বললাম। কথাটা মুখ থেকে বেরোবারই যা দেরি। পাগলের মতো গোপো লাফ দিল ক্লিফের কিনারা ধরার জন্য, কিন্তু তাড়াহুড়ায় মস্ত ভুল করে ফেলল। কিনারা থেকে হাত ফসকে গেল ওর। বাঁচার জন্য পাঁচিলের গায়ে পাথর না ধরে খামছে ধরল আইভরির দাঁতটা। ওটা তখনও পুরোপুরি উঠাতে পারেনি কুলিরা। হাত পিছলে গেল গোবর।
ভয়ানক এক আর্তনাদ করে খসে পড়ল পাঁচিলের গা থেকে। আমার বিস্ফোরিত দৃষ্টির সামনে পাক খেয়ে দেহটা নেমে গেল পাহাড়ির ফাটলের ভেতরে। কয়েক মুহূর্তের মধ্যে ভেসে এলো নদীর পানিতে ভারী কিছু আছড়ে পড়ার আওয়াজ। স্থবির হয়ে গেলাম আমি ক্ষণিকের জন্য। মন ভরে গেল বেদনায়। বেচারা গোবো, ভীতু হলেও ওকে বেশ পছন্দ করতাম আমি। ওয়াম্বের দেশে ঘুরে বেড়ানোর মৃত্যুর হাত থেকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের লিখন এড়াতে পারল না। এর জন্য আমিই দায়ী। গোবর সঙ্গীর মাঝে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখলাম না। সর্দারের পরিণতি দেখে সতর্ক হয়ে গেছে, সাবধানে পাঁচিল উঠে বেয়ে ক্লিফের মাথায় গেল। কিন্তু আমি তখনও বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছি। আর একটা বর্ষা ছুটে এলো, গ্যাচ করে গেঁথে গেল আমার দুপায়ের মাঝখানে। ওটার দিকে তাকিয়ে সংবিত ফিরে পেলাম। বুঝতে পারলাম এখন মাতম করার সময় নয়, আগে প্রাণ বাঁচাতে হবে। তাড়াতাড়ি উঠতে শুরু করলাম পাঁচিল বেয়ে। কিনারের কাছে পৌঁছতে দেখতে পেলাম মাইওয়ার বাড়িয়ে দেয়া হাত। ওটা ধরেছি কি ধরিনি, আচমকা টান অনুভব করলাম শরীরে। এক যোদ্ধা পৌঁছে গেছে নিচে, আমার গোড়ালি ধরে নামিয়ে আনার চেষ্টা করছে। হাতের তালু ঘামে ভিজে গেছে আমার। আতঙ্কের সঙ্গে টের পেলাম পড়ে যাব এক্ষুনি। মরিয়া হয়ে চেঁচালাম, টানো মাইওয়া, টানো আমাকে। টানল বটে মেয়েটা, আগে বুঝিনি ওর শরীর এত শক্ত। মেয়েদেরকে চিরকাল অসহায় দুর্বল বলে ভেবেছি, কিন্তু সেদিন আমার ধারণা পাল্টে গেল। আমার বাম হাত ধরে প্রচণ্ড শক্তিতে টানতে শুরু করল মাইওয়া। নিচ থেকে ডান গোড়ালি ধরে মাদক যোদ্ধারাও টানছে। দড়ি টানাটানির মতো অবস্থা বিরাজ করল কিছুক্ষণ। বুঝতে পারলাম শেয়ানে শেয়ানে লড়াই হচ্ছে, কিন্তু তারপরেও মাইওয়া একটা মেয়ে, টানছে উপর থেকে। শক্ত মাটির অবলম্বন পাওয়া একজন পুরুষের সঙ্গে পেরে ওঠার কথা নয় ওর। কিছু একটা না করতে পারলে ওর হার হবে শীঘ্রই। ডান হাতটা মুক্ত ছিল, ওটা দিয়ে কোমরের হোলস্টার থেকে বের করে আনলাম পিস্তল। কার্তুজ ভরাই আছে। হ্যামার টেনে অন্ধের মতো নিচে ঘোরালাম ওটার নল, টিপে দিলাম ট্রিগার। মাথার চাঁদি ফুটো হয়ে গেল যোদ্ধার। আর্তনাদ করে আমাকে ছেড়ে দিল। পড়ে গেল পাঁচিলের গা থেকে। সঙ্গে সঙ্গে এক ঝটকায় আমাকে উপরে তুলে নিল মাইওয়া। ধাতস্থ হবার জন্য সময় নিলাম না। কুলিরা ইতিমধ্যে সমস্ত বোঝা আবারও তুলে নিয়েছে পিঠে। চেঁচিয়ে এগোবার নির্দেশ দিলাম ওদেরকে। ক্লিফের নিচে আরেক যোদ্ধা উদয় হলো। ওর দিকে আমার হাতি শিকারের বন্দুক তাক করে গুলি ছুড়ল এক কলি। গায়ে লাগলো নাকি লোকটা ভয় পেল ঠিক বুঝলাম না, তবে আড়ালে চলে গেল সে। আর দেরি নয়, দ্রুত পা চালিয়ে চোরার কাছে কাটা জায়গাটায় পেরিয়ে এলাম আমরা। কাছে বড় বড় কয়েকটা পাথর ছিল। কুলিদের সাহায্যে ওগুলো গড়িয়ে নিয়ে গেলাম। বন্ধ করে দিলাম এপাশে আসার পথ। মাটুকোরা আটকা পড়ে গেল ওপাশে। এবার পাহাড়ের পাশ ঘুরে আসা ছাড়া আর কোনো উপায় নেই ওদের। বিপদ কেটে গেলেও থামলাম না আমরা। পাহাড়ের অন্য পাশের ঢাল ধরে তাড়াতাড়ি নামতে শুরু করলাম। মাইল দুয়েক যাবার পর দেখা পেলাম ঘন অরণ্যের। এবার আর শরীর চলছে না কারোরই, তাই ক্যাম্প করার নির্দেশ দিলাম। রাতটা ওই জঙ্গলে কাটালাম আমরা। বিশ্রাম নিলাম প্রাণ ভরে। পালা করে একজন অবশ্য পাহারাই রইল, কারণ বিপদ আবার কোন দিক থেকে আসে আর কিছুই বলা যায় না। উল্লেখযোগ্য আর কিছু ঘটল না সে রাতে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যারি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প মাইওয়ার প্রতিশোধ। আজকে 3য় পর্ব এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।